আজ আমি নিজেকে নিয়ে মহা মুশকিলে পড়েছি। কি যে বলবো। মেয়েদের স্কুলে যাওয়ার সময় ওরা চলে যাচ্ছে স্কুলে, আর আজকে সকাল থেকেই আমার মাথাটার মধ্যে যেন যন্ত্রণা করছে। মাথাটা বললে ভুল হবে, কপালে যন্ত্রণা করছে। কি করব বুঝে পারিনি। সামনের রুমেই শুয়ে পড়েছি, মানে হলেই শুয়ে পড়েছি। বিছানায় গিয়ে যে শোবো সেই ইচ্ছাটা করছিল না। মোবাইল বেজে উঠলো, হয়ে গেল আমার ঘুম। এবার তো উঠতেই হবে, আর সময় নষ্ট করা যাবে না। তারপর ওখানে বসে বসে ভাবছি, নিজে বাঁচলে বাপের নাম। একটু কিন্তু মাথা যন্ত্রণাটা কমেছে। কিন্তু কি করব, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। কোনটা করব, আগে সেই কাজটা করতে যাব না আগে রান্নাবান্নার দিকে যাব? আমি কিন্তু শুতাম না, কিন্তু কিছুই করার ছিল না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সময় নষ্ট না করে, এদিক ওদিক না করে ঝটপট চলে আসলাম ব্রাশ করতে। প্রচুর কাজ বাকি আছে। সবথেকে বড় কাজ হলো আজকে আমাকে যেতে হবে একটু একটা জায়গাতে, যেটা তোমাদের বারবারই বললাম, প্রথমেই বললাম। আর সেখানে যাওয়ার আমার ইচ্ছা নেই, কিন্তু তবুও যেতে হবে। নিজের ইচ্ছাতে সবসময় সব কিছু হয় না, অন্যের ইচ্ছাতেও কিন্তু অনেক কাজ করতে হয়। মেয়েরা যাওয়ার পরে আমি যদি গেতো আলিশি করে একটু শুয়ে না পড়তাম, তাহলে এতক্ষণে মনে হয় আমার অর্ধেকের বেশি কাজ হয়ে যেত। সময়টা অনেকটাই গড়িয়ে গেল, কিন্তু যাই হোক মাথাটা টনটন করছিল বলেই শুতে বাধ্য হলাম। একদিকে আমি কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি, ব্রাশ হয়ে গেল। একসাথে আমার 3টে কাজ হয়ে গেল। ব্রাশ হওয়ার সাথে সাথেই আসলো আমার মার ফোন। কী রে, তুই এখনও উঠলি না? দেখো আমি মুখ মুছতে মুছতে কিন্তু মার সাথে কথা বলছি। মা বললো, তাড়াতাড়ি ওঠ রে, নাহলে রান্না বসাবি কখন? মানে তার চিন্তা হলো আমি ঠিকঠাকভাবে রান্নাবান্না করতে পারছি কিনা সময়ের মধ্যে। যতই হোক, মা বলে কথা। ওই দেখো আমার হাতে কিন্তু কন্টিনিউ ফোন আছে। মার ফোনের পরে আসলো আমার এক বান্ধবীর ফোন। আমি তাকেও বলতে পারছি না যে তুই ফোনটা রাখ। আমার কিন্তু ইচ্ছা হচ্ছে না তার সাথে কথা বলতে, কিন্তু তবুও কথা বলতে আমি বাধ্য। এরকম বললাম না, কিছু কিছু কাজ আছে, কিছু কিছু পরিস্থিতি আছে যে সেটাকে মুখের পরে বলা যায় না। গরম জলটা এত পরিমাণে বেশি গরম হয়ে গেছে, ফিল্টারের জল আবার মিশাতে, এটাতেও আমি বাধ্য হলাম। যথারীতি গরম জলটা আমার খেতেই হয়, নাহলে আমার মনে হয় যেন আমি কিছুই খাইনি। গরম জল খাওয়া কমপ্লিট। এবার আমি আরাম করে বসে চায়ের সাথে একটু বিস্কুট খাবো। আর এই সময়টাতে যদি আমাকে কেউ ডিস্টার্ব করে, সত্যি বলছি আমার একদমই ভালো লাগে না, সে যেই হোক। পুরো দিনের মধ্যে এই সকালের চাটা আমি খুব আরাম করে বসে খাই। আমার যদি পুরনো ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে। আমি বললাম আগে তো চা খেয়ে নি, পরে অন্য কাজ করব। আর চা খাবার হয়ে গেলে মাথাটা কিন্তু একদম পুরো ঠিক হয়ে যাবে। তারপরে আমি যাব যে কাজটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ, সেই কাজটাতে। অবশ্য তার জন্য আমাকে ফোন করতে হবে। তারা সব এক জায়গায় যদি আসে তারপরেই আমি যাব, নাহলে একা একা গিয়ে খালি মাঠে গিয়ে আমি গোল দেবো, সেটা তো একদমই না। যাই হোক, ছটপট আমি চাটা খেয়ে নিই। সকালবেলায় আমার ঘরের পরিস্থিতি দেখো, মানে সোফা থেকে শুরু করে পুরো ঘর, আমি রাত্রিবেলায় যখন শুতে যাই তার আগে আমি পুরো ঘর একদম ঝাঁ চকচকে করে রাখি। রান্নাঘর থেকে শুরু করে, সামনের রুম থেকে শুরু করে কোনো কিছু কিন্তু বাদ যায় না, কিন্তু সকালবেলায় যাকে তাই। কাজে যাওয়ার আগে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করতে চাই। দেখো জামা কাপড়ের অবস্থা, মানে কি আর বলবো। এখন আমি আর এগুলো ঠিক করি না, ওরাই করে, ওরাই নোংরা করে, ওরাই করে। এই দেখো ব্যাগ, কালকে সন্ধ্যেবেলার দিকে অ্যামাজন থেকে নিয়েছি। আমার জন্য না, গিফট দেবো একজনকে। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটার দাম পড়েছে এই 1300 টাকার কাছাকাছি। জানো তো, এটা বেশ এইভাবে নেওয়া যায়। আমার তো খুব পছন্দ। আর এটার কালারটা পছন্দ করেছে আমার বড় মেয়ে তাসু। বলছে মামা এই কালারটা কিন্তু খুব সুন্দর। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে এক আকার স্বপ্ন। এক আকার স্বপ্ন ব্লগ লিখেছে যে সুপ্রিয়া দিদিভাই, তুমি এত সুন্দর মালপোয়া করেছো, কটা মালপোয়া আমার এখানেও পাঠিয়ে দাও। মানে কি আর বলবো, তোমার যে আমার মালপোয়া ভালো লেগেছে আমি তো বুঝতেই পারিনি যে আমার এই মালপোয়া কারোর ভালো লাগবে। কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছে, দেখতে ততটাই বাজে হয়েছে। কিছু করার নেই, আমি যা পারি তাই করেছি। আর সত্যি কথা বলতে নেই মামার থেকে কানা মামা ভালো। একদম উপবাস থাকার থেকে যতটুকু পারা যায় ততটুকু করে খাওয়াটাই যথেষ্ট।
তো একা একা স্বপ্ন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যে তুমি আমার মালপোয়াকে ভালো বলেছো। আর যদি কাছাকাছি তোমার বাড়ি হতো অবশ্যই আমি গিয়ে তোমাকে মালপোয়া দিয়ে আসতাম। এত সুন্দর একটা কমেন্টস লেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে সিম্পল ভিলেজ লাইফ দিদিভাই। সিম্পল দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই প্রথম বৃষ্টি হলো নাসিকে। হ্যাঁ গো, প্রচণ্ড মানে মুষলধারে বৃষ্টি, তার সাথে সাথে তুমি পিঠে বানালে, খুব ভালো হয়েছে। তোমারও যে আমার পিঠেটা ভালো লেগেছে তাই শুনে সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগছে। যে আমি তো ভেবেছিলাম মনে হয় পিঠের ব্যাপারে সবাই বলবে যে ভালো হয়নি, কিন্তু তোমরা যে ভালো বলছো মানে আমি আবার যে পিঠেটা বানাবো তার একটা উৎসাহটা পেলাম। তো যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু আমার ভিডিও দেখেছে তাদেরকেও কিন্তু অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই ছোট্ট ছোট্ট সাপোর্ট কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর আজকের কমেন্টসগুলো এত সুন্দর সুন্দর, কিন্তু তার থেকে দুটোই কমেন্টস আমি বেছে বেছে পড়লাম। বেশিরভাগ কমেন্টসেই লিখেছে যে পিঠেটা খুব ভালো হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে ব্যাগটা অ্যামাজন থেকে নিয়েছি তার কাগজগুলো দেখো এইখানেই ফেলানো, মানে ওইগুলো যে ডাস্টবিনে রাখবো সেই সময়টুকুও পাইনি। এরকম হয় কিন্তু অনেক অনেক সময় হয় কি হট করে আমরা কোনো কিছু সামান্য থেকে সামান্য জিনিস ডাস্টবিনে রাখি, আবার এমন সময়ও হয় যে বড় বড় জিনিসও কিন্তু ডাস্টবিনে রাখতে ভুলে যাই, কিন্তু অগত্যা আবার সেগুলোকে পরে আমাকে ডাস্টবিনে ফেলতে হয়। আমি যতই যাই কাজ করি না কেন আমি কিন্তু ফোনের অপেক্ষায় আছি, একটা ফোন আসলেই আমাকে পালাতে হবে এখান থেকে। এখন বলবো না কোন কাজের জন্য, ভিডিওটি এন্ডিং পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা জানতে পেরে যাবে। একটা নিশ্চিন্ত হয়ে যেতাম, যদি ফোনটা আসতো আমি নিশ্চিন্ত হয়ে কাজ করতে পারতাম, কিন্তু ফোনটা এখনও আসেনি। আর ফোনটা যে আমি নিজে করব সেটাও খুব একটা ভালো লাগবে না। এই কাজগুলো না করে আমি যদি রান্নার কাজটা আগে করে নিতাম তাহলে কিন্তু বুদ্ধিমানের কাজ হতো। রান্না বসাতে গিয়ে কিন্তু অনেক কাজ একসাথে করে নেওয়া যায়, একদিকে রান্না হয় আর অন্যদিকে এইসব কাজগুলো করে নেওয়া যায়। কিন্তু আজকে আমি পাগলের মতন এই সব কাজগুলো করছি, এখনও রান্নাঘরের দিকে যাইনি। মানে যাইনি বলাটা ভুল হবে, ওই সকালবেলায় 3 জনকে যা খাবার দিয়েছি আর কিন্তু পুরো রান্নাটা বাকি আছে। পরে আমি ভাবলাম মানে এইসব যখন বেকার কাজ করছিলাম, পরে আমি ভাবলাম এইগুলো তুমি পরেও করতে পারতাম, রান্নার কাজটা আগে সেরে নিলেই মনে হয় ভালো হতো। এখানে 3টে জামা আছে, 2টো স্কুলের শার্ট আর একটা আমার কুর্তি। কবের থেকে ভাবছি ধোবো হাত দিয়েই ধুতে হবে, ওই জন্য এখন আসলাম এগুলো ধুতে। এইগুলোও কিন্তু না ধুলে ভালো হতো, এগুলো রান্না বসেও কিন্তু আমি ধুতে পারতাম, কিন্তু আজকে জানি না কেন আমার সমস্ত ডিসিশান যেন উল্টোপাল্টা হচ্ছে। সেটা আমি এখন কিন্তু বুঝিনি, মানে যখন এই কাজগুলো করছিলাম তখন বুঝিনি। যখন একদম এন্ডিং হয়ে গেছিলো, মানে রান্না করার আমি সময় পাচ্ছিলাম না, তখনই আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে কেন আমি এইসব বেকার কাজগুলো আগে কেন করতে গেলাম। এটাই কিন্তু হয়, মানুষ যখন যে ভুলটা করে তখন কিন্তু সে বোঝে না, ভুলটা যখন হয়ে যায়, সময়টা যখন পেরিয়ে যায়, তখনই কিন্তু মানুষ বোঝে সেটা যদি না করতাম তাহলে কিন্তু ভালো হতো। আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এই হলুদ জামাটা আজকে প্রথমবার যখন ধুলাম কি পরিমাণে হলুদের একটা কসকস বেরালো, এটাতেও একটা ভুল করলাম। আমি কিন্তু জানি যে কোনো সুতির জিনিস ধোয়ার সময়, একদম প্রথমবার ধোয়ার সময় অন্তত একটু নুন জলের মধ্যে যদি রেখে দেওয়া হয় তারপরে কাচা হয় তাহলে কিন্তু কষভাবটা ওঠে না আর কালারটা টেকে। কিন্তু আজকে আমার একের পর এক নিজের ডিসিশানগুলোই ভুল দেখাচ্ছে, যেটা আমি পরে বুঝতে পেরেছি, প্রথমে কিন্তু বুঝিনি। ওর যে তাড়াতাড়ির কাজ হয় বাড়াবাড়ি। জামা কাপড় 3টে কাঁচা হয়ে গেল, এদিকে কিন্তু মেশিনেও আমি অনেকগুলো জামা কাপড় দিয়েছি, যেগুলো মেশিনে কাঁচা সেগুলো মেশিনে দেওয়া কমপ্লিট। বাথরুমটা সুন্দর করে কেকে দিয়েছি। আমি যখনই বাথরুমে জামা কাপড় ধুই আমি কিন্তু জামা কাপড় ধোয়ার পরে বাথরুমটা সুন্দর করে কেকে দিই, নাহলে না একটা পিচ্ছিল ভাব চলে আসে, বাথরুমটাও খারাপ হয়ে যায় আর দেখতেও বাজে লাগে, আর সবথেকে বড় কথা কিন্তু বিপজ্জনক। তো ওই জন্য যদি একটু সামান্য যদি ভাবে একটু সুন্দর জল দিয়ে যদি ওটাকে ভালো করে টেনে দেওয়া যায় তাহলে কিন্তু এই নোংরাটা থাকে না। কিছু জামা কাপড় মেশিনে ধুলাম আর 3টে জামা হাতে ধুলাম। ঝমঝমিয়ে বৃষ্টি, দেখো ওরে বাবা। এতক্ষণ এদিক ওদিক টাইম পাস করার পরে তারপরে আসলাম আমি রান্নাঘরে এসে এখন যখন মেয়েদের স্কুল চালু মানে আমার রুটি খাওয়ার দিন শুরু। মেয়েদের যতদিন স্কুল ছুটি ছিল খুব কম কিন্তু আমি রুটি করেছি, মানে রুটি করাটা একটা আলিস্যি এরকম আমার মনোভাব ছিল। কিন্তু এখন অগত্যা যখন আটাটা মাখায় আছে আর রুটি খেতে তো আমি ভালোই বাসি, সে হলো সকাল দুপুর রাত্রি যখন খুশি দেওয়া যাবে আমি 3 বেলাও কিন্তু রুটি খেয়ে নিতে পারি।
সব কিছুর সাথে আমি রুটি খেতে পারি, তিতর তরকারির সাথেও খেতে পারি, কিন্তু মাছ কিংবা মাংসের সাথে আমি রুটি খেতে পারি না। মাছের সাথে তো পারিই না, আর যদি মাংসের সাথে খাই তাহলে একদম সাথে সাথে অম্বল। রুটি যে খুব একটা খারাপ বানায় তা কিন্তু না, আগে একদমই পারতাম না, কিন্তু এখন যথেষ্ট ভালো পারি আর পুরো নরম নরম হয়। এমনকি রুটিটা যদি কাল পর্যন্তও থাকে সেই রুটি কিন্তু পুরো নরম থাকবে। আর এটা আমাকে শিখিয়েছে আমার বান্ধবী, পুরো একদম হাতে খড়ি যেভাবে দেওয়া সেইভাবেই কিন্তু শিখিয়েছে, মানে মারাঠি স্টাইলের রুটি। তার সাথে সাথে একদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, অল্পই ডাল করেছি। আজকাল ইদানিং প্রচুর পরিমাণে ডাল নষ্ট হচ্ছে, ওই জন্য অল্প করে ডাল করা হয়ে গেছে আমার। বাঁধাকপিও একদিকে প্রায় বসিয়ে দিয়েছি, আর একটু বেশ মাখা মাখা হবে, তারপরে বাঁধাকপিও নামিয়ে দেবো। একদম সিম্পলভাবে বাঁধাকপি মানে করছি। যেহেতু আমাকে বেরাতে হবে ওই জন্য সবজি কাটা ফাটা অত কিছু দেখানো সম্ভব না, নাহলে সময়টা আবার নষ্ট হয়ে যাবে। মোবাইলটা এদিক ওদিক করতে গেলেও কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে সময় চলে যায়। তবুও ভাবছি যে কখন আমার রান্নাটা শেষ হবে। আর বাঁধাকপি যদি কাঁচা কাঁচা থাকে না, কেমনটা ভস্কা ভস্কা গন্ধ বেড়ায়, খেতে একদমই ইচ্ছা হয় না। বাঁধাকপি আমার নিরামিষ সব থেকে বেশি ভালো লাগে। তা বাঁধাকপি হয়ে গেল, দেখি আর একটু পাঁপড় ভাজা করবো। অনেক দিন হয়ে গেছে পাঁপড় ভাজা খাইনি। অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্টসে জানিয়েছে, দিদি এত পাঁপড় ভাজা খেও না, তুমি প্রতিদিন পাঁপড় ভাজা খাচ্ছ, ভালো না। ওই জন্য বন্ধুদের কথা আমি কিন্তু ফেলতে পারিনি। আমি যথারীতি শুধু রবিবার দিন ছাড়া এখন আর মোটামুটি তোমরা দেখতেই পাবে পাঁপড় ভাজা কিন্তু সেরকম একটা আমার করা হয় না। যথারীতি তরকারি ডাল করা কমপ্লিট, রুটি করা কমপ্লিট। এবার একটু পাঁপড় ভাজবো আর একটা তরকারি করতেই হবে, শুধু এতে তো পুরো রাত পর্যন্ত চলবে না। আর আমি 2 বেলা রান্নায় বেশিরভাগ সময় করি। ভাবলাম ফ্রিজে মাছ আছে, 4 পিস কাতলা মাছ আছে, কাতলা মাছটা করে ফেলি। কালকে যে কাতলা মাছটা করেছিলাম সবাই খুব ভালো বলেছিল, কিন্তু কালকে ফুলকপি দিয়ে করেছিলাম, আজকে ফুলকপি দেবো না, আজকে সিম্পল বানাবো আলু দিয়ে, একদম হালকা পাতলা ঝোল বানাবো। যেহেতু ডাল আছে, যে খুব একটা মাখো করব তাও না, আবার ট্যান ট্যানে ঝোল করব তাও না। তা মাছটা আমি বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। এখানে এই দুটো রান্না আমার কমপ্লিট। তাহলে বাকি থাকলো ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করা আর মাছ করা। এক্ষুনি খবর আসলো জল চলে যাবে, কাজ থাকুক, আগে আমি কোনো মতে স্নান করে পুজোটা দিয়ে নিই আর কিছুটা 2 বাকেট জল স্টোর করে রেখে দিই। পরে দেখা করছি তোমাদের সাথে। স্নান করে অন্তত পুজো দিয়ে দিলাম, কিন্তু রান্নাঘরের অবস্থা দেখো, পুরো ফেলানো। ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে, মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মাছ করব, এগুলো তো করতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে পুরো এলোমেলোভাবে চললো, আর কি কাণ্ডটা হলো সেটাও জানতে পেরে গেলে। তাহলে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।